হাতে ধরা লেটেস্ট মডেলের দামি মোবাইল ফোনটা থেকে চোখ তুলে তাকালেন নীলিমা মিত্র। সামনে একটি অল্প বয়সী বউ, সঙ্গে চাষারে চেহারার লোকটা যে তার স্বামী সেটা আলাদা করে বলে দেওয়া দরকার হয় না। বসুন, কণ্ঠস্বরে অতিরিক্ত ওজন আরোপ করে বললেন নীলিমা মিত্র। ঠোঁটে ভাসিয়ে রাখা মাপা হাসির টুকরো। এটা তার পেশার অঙ্গ, দীর্ঘ অধ্যাবসায় রপ্ত করতে হয়েছে। এতে রোগী বা রোগিণীর মধ্যে তার প্রতি সম্ভ্রম তৈরি হয়, তারা আশ্বস্ত বোধ করে। নীলিমা মিত্র মনোবিদ, তার ক্লায়েন্টদের ঠিক রোগী বলা যায় না, কারণ ওষুধ দেওয়া বা চিকিৎসা তার কাজ নয়। নীলিমা শুধু কথা শোনেন, শুনতে শুনতেই সামনের মানুষটির মনের গভীরে লুকিয়ে থাকা সমস্যাটা বুঝে নেন। কথা বলেন, কথার পৃষ্ঠে কথা, তার উপর কথা, পুরোটাই নিক্তিতে মাপা, সুন্দর। প্রথাগত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার ভাবতে পছন্দ করেন নীলিমা। মনের মধ্যে যে জটিলতা জন্ম নেয়, ঘুণ পোকার মতো ভেতর থেকে কুড়ে কুড়ে শূন্য করে ফেলে মানুষকে, তার রোগ নয়ই বা কেন? এই যে নীলিমার ক্লায়েন্টরা তার উপর ভরসা করেন, তাকে দেখলেই ওদের চোখ মুখে আলো জ্বলে ওঠে। নীলিমা মিত্রের চেম্বারে সমস্ত দুঃখ, মানসিক অস্থিরতা, দ্বিধা, দ্বন্দ্ব নামিয়ে রেখে শান্ত হয়ে ফিরে যান তারা। এ চিকিৎসা নয়। তবে এই মুহূর্তে সামনের দম্পতিকে দেখে ভুরুটা সামান্য কোঁচকালো নীলিমার। তার সময়ের যা দাম, তা মধ্য বা নিম্নবিত্তের নাগালের মধ্যে নয়। ৮ ঘন্টার কাউন্সিলিং এর জন্য ১০০০ টাকা ভিজিট। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সিটিং এ কাজ হয় না, প্রক্রিয়াটা দীর্ঘসূত্রী। এদিকে তার নবাগত ক্লায়েন্টের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় না তাদের বিত্ত বা সামাজিক অবস্থান নীলিমা মিত্রের চেম্বারে ঢোকার অনুমতি দেয়। তাই অবাক হয়েছেন নীলিমা, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা চলে না। তাই হাসিটা ঠোঁটে আলগোছে ঝুলিয়ে রেখেই জিজ্ঞাসা করলেন, বলুন, কি সমস্যা? বউটির মিষ্টি মুখখানায় ধূসর ছায়া, রোগ বা শোকের। পরেরটি হওয়ার সম্ভাবনাই বেশি। সস্তার সিনথেটিক শাড়ি পরনে, সঙ্গে জ্যালজ্যালে রং ওঠা ঢলঢলে সুতির ব্লাউজ, আঁচল দিয়ে গা ঢেকে রেখেছে। বর্ষার জল ভরা মেঘের মতো নরম শ্যামল গায়ের রং, সিঁথিতে মেটে সিঁদুর মোটা করে লেপা, দৃষ্টিতে শঙ্কিত ভাব। এরকম জায়গায় আগে কখনো আসেনি বোঝাই যাচ্ছে। স্বামীটি মধ্যবয়সী, মাঝারি উচ্চতা, রোগা, গায়ের রং ফ্যাকাশে, দোক্তা খাওয়ায় খয়াটে দাঁত, চোখ দুটো জলজলে অস্থির, যেন ভুল করে ফাঁকি দিয়ে এখানে ঢুকে পড়েছে। স্ত্রীকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই তরবরিয়ে বলতে শুরু করলো। তাতে বোঝা গেল লোকটি ঈষৎ তোতলা। টেনশনটা দগদর হো না? এমন অভিনব সার্টিফিকেট পেয়ে প্রাথমিকভাবে হতবিহল হয়ে গেলেন নীলিমা। তারপর মাথা নেড়ে বললেন, আমার রেফারেন্স কোথা থেকে পেয়েছেন? লোকটা কি বুঝলো কে জানে, কতগুলো কাগজ এগিয়ে দিল। উপরের কাগজটাতে চোখ বুলিয়ে নীলিমার মুখে একটা বিরক্তির ভাব খেলে গেল। এসব সুব্রতদার কাণ্ড। এমন কাণ্ড মাঝে মধ্যে ও করে থাকে। সুব্রতদা নীলিমার দাদার বন্ধু। যৌবনকালে নীলিমার প্রতি তার কিঞ্চিত দুর্বলতা তৈরি হয়েছিল। এমন নয় যে ব্যাপারটা পুরোপুরি একতরফা ছিল, কিন্তু একে তো ডাক্তারি পাশ করে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে লম্বা সময় লেগে যায়। তার উপর সুব্রতদার বাড়ির অর্থনৈতিক অবস্থাও তেমন মজবুত ছিল না যে অন্তত সেটুকু দেখে মেয়ের বিয়ে দিতে চাইবেন নীলিমার বাবা। সুতরাং সুব্রতদা যখন MBBS শেষ করে ইন্টার্নশিপ করছে, সেই সময় রাঘবের সঙ্গে বিয়েটা হয়ে গেল নীলিমার। সেও নয় নয় করে 35-36 বছর আগেকার কথা। এরপরেও মাঝে মধ্যে দেখা যে হয়নি তা নয়, কথাও হয়েছে, তবে সংযত।
নিক্তিতে মাপা। প্রতিবারই নীলিমার মনে হয়েছে ভাগ্যিস, মনে মনে রাঘবের সঙ্গে তুলনা করেছেন। রাঘব সেই রেসের ঘোড়া, যার উপরে নিশ্চিন্তে বাজি লাগানো চলে। পারিবারিক ব্যবসাকে নিজের যোগ্যতায় শুধু বাড়ায়নি, সেটাকে নিয়ে গিয়েছে অনতিক্রম্য উচ্চতায়। সুব্রতদা সেখানে মেডিকেল কলেজে ছাত্র পড়িয়েই কাটিয়ে দিল একটা আস্ত জীবন। নারী রোগ বিশেষজ্ঞ সে। ডাক্তাররা চাইলে কত রোজগার করতে পারে খুব ভালো করেই জানেন নীলিমা। অথচ মানুষটার উচ্চাকাঙ্ক্ষা নেই, এতটুকুই। বিয়েও করেনি, কোনো দায়িত্বও নেয়নি, যেটুকু আছে তাতেই তৃপ্ত। মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে একটা প্রাইভেট চেম্বার অবধি নেই। এই নিয়ে জিজ্ঞাসা করলে বলে, কি করব অত টাকা দিয়ে? একা বোকা মানুষ, এতেই আমার দিব্যি চলে যায়। বাকি সময়টা পড়াশোনা করি, ঘুরে বেড়াই, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। এমন উদ্যমহীন পুরুষ নীলিমার দুচক্ষের বিষ। নিজের ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি। ভাগ্যিস বাবা জোর করে বিয়েটা দিয়েছিলেন রাঘবের সঙ্গে, নইলে আজ ছাত্র ঠ্যাঙানো ডাক্তারের বউ হয়েই থাকতে হতো। আপাতত সামনের কাগজটাতে চোখ বোলান নীলিমা। কালে ভদ্রে সুব্রতদার রেফারেন্সে ক্লায়েন্ট আসে। আরো অনেক ডাক্তারই এরকম ক্লায়েন্ট পাঠান নীলিমার কাছে। পার্থক্যটা হলো সুব্রতদার ক্ষেত্রে কমিশনটুকু দেওয়ার দরকার পড়ে না। তবে এই দম্পতিকে দেখে ঠিক আশা জাগছে না। প্রেসক্রিপশনে লেখা রয়েছে একবার মিসক্যারেজ হয়েছিল রোগিণীর। প্রায় 3.5 মাসের সন্তান ছিল গর্ভে। 4 বছর আগের কথা। সেই থেকে আর গর্ভধারণ করতে পারেনি। অনেক চেষ্টাতেও সন্তান আসেনি। অথচ সব রকম পরীক্ষা করে দেখা গেছে কোনো শারীরিক সমস্যা নেই স্বামী বা স্ত্রীর কারোরই। গত 4 মাসে বার দুয়েক আত্মহত্যার চেষ্টা করেছিলেন রোগিণী। ডাক্তার হিসেবে সুব্রততার মনে হয়েছে সমস্যাটা মানসিক। চেম্বার শেষ করে যখন বেরোলেন নীলিমা, ঘড়িতে রাত 9:15। মে মাসের শেষ সপ্তাহ। কদিন ধরে ভীষণ গরম পড়েছে। সুগ্রীব দোসর বাতাসের আর্দ্রতা। গাড়িতে উঠে পেছনের সিটে শরীরটা এলিয়ে দিলেন তিনি। ড্রাইভার বিকাশ এসির তাপাঙ্ক কমিয়ে আনলো। ঝিরঝিরে শীতের কণা শরীরে আদর বোলাচ্ছে। ঘাম শুকিয়ে আসছে। বাইরের কাচের গায়ে বাষ্প জমছে, জমবেই। চোখ বুজে থাকেন নীলিমা। আজকে চেম্বারে আসা দেহাতি বউটার মুখটাও মনে পড়তে থাকে। কনসালটেশন শুরু করার আগে সেক্রেটারিকে মেসেজ করে জেনে নিয়েছিলেন তিনি পার্টি পুরো পেমেন্ট করেছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে শুরু করেছিলেন কথা বলা। কিন্তু বলবেন কি করে? বউটির মুখ দিয়ে কথা বের করাই ঝকমারি। কি নাম তোমার? জি কলাবতিয়া। পাশ থেকে বলল বউটির স্বামী। নীলিমা লিখে নিলেন। বয়স? 20? নেই, 18-19 হবেই, লোকটাই বলল। নীলিমা চোখ তুললেন, তাকালেন বউটির দিকে। 18 না 19? বউটির মাথা আরো ঝুঁকে পড়েছে সামনের দিকে। মনে হচ্ছে যেন মাটিতে মিশে যেতে পারলে বেঁচে যায় সে। উত্তর দিল না কিছুই। পুরুষটি বলল, 18 লিখে নিন। নীলিমা লিখলেন। মনে মনে হিসেব কষে দেখলেন মেয়েটির বয়স যদি সত্যি 18 হয়, তবে প্রথমবার গর্ভবতী হওয়ার সময় বয়স ছিল মাত্র 14। ভাবতে গিয়ে শিউরে ওঠেন তিনি। কিন্তু সেটা কয়েক মুহূর্তের ব্যাপার। আদ্যন্ত পেশাদার নীলিমা মিত্র নিজেকে সামলে নিতে বেশি সময় নেন না। কি সমস্যা বলুন শুনি। পেন আর রাইটিং প্যাডটা পাশে রেখে আগ্রহী ভঙ্গিতে ঝুঁকে বসেন নীলিমা। লোকটি বলতে শুরু করেন। বাচ্চা হয় না, পূজা হবন সব হলো, ঝাড়ফুঁক भी হলো, তাবিজ উবিজ সব কুছ পড়ানো হলো। কত পয়সা জলের মতো ব্যয় গেল, কিন্তু কাম হলো না। কোক सुना, ডাক্তার সাহেব বললেন কি টেনশন কে লিয়ে। নীলিমা এবার হাত তুলে থামান লোকটাকে। বলেন, আপনি চুপ করুন, ওকে বলতে দিন। কলাবতিয়া, তুমি বলো, কি সমস্যা তোমার? কলাবতিয়া এবারেও উত্তর দেয় না।
কোলের উপর জড়ো করে রাখা হাতে শাড়ির আঁচল পাকাচ্ছে। তুমি কথা না বললে তোমাকে আমি সাহায্য করব কিভাবে? এখানে যিনি তোমাদের পাঠিয়েছেন তিনি নিশ্চয়ই বলেছেন আমি ওষুধ বিষুধ দিই না, আমার সঙ্গে কথা বলো। এবারে ফুপিয়ে উঠল মেয়েটি। পাশে বসা লোকটার ভুরু কোচকালো সামান্য। মৃদু ধমক দিয়ে বলল, থাহের যা বুড়বা করা, থাহের যা, রোমাত। নীলিমার চোয়াল শক্ত হলো। লোকটির দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, আপনি বাইরে গিয়ে বসুন, আমি কলাবতিয়ার সঙ্গে আলাদা করে কথা বলবো। আলাগ সে? কিউ? লোকটার কণ্ঠস্বর সন্দিহান। বিরক্তির পারদ চড়ছে টের পান নীলিমা। তবু গলাটা যথাসম্ভব সংযত করে বলেন, নিয়ম, এখানে আমার নিয়ম চলে। সমস্যাটা যখন আপনার স্ত্রী, আমি তার সঙ্গেই কথা বলবো, পরে প্রয়োজন মনে করলে আপনাকে ডেকে নেওয়া হবে। অসন্তুষ্ট মুখে উঠে দাঁড়ালো লোকটা। নীলিমা পাত্তা দিলেন না। লোকটির বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলেন তিনি। তারপর গলাটা যথাসম্ভব কোমল করে বললেন, কথা বলো কলাবতিয়া, চুপ করে থাকলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো। চোখ তুলে তাকালো বউটি। এতক্ষণ আটকে রাখা জলের ফোঁটাটা নেমে এলো গাল বেয়ে, একের পর এক অঝরে। সেই অবস্থাতেই ফোপাতে ফোপাতে বলল, उन्हें आप बोलिए ना मैडम जी, मुझे मुझे बच्चा नहीं चाहिए, माँ नहीं बनना है मुझे। নীলিমার দামি কালো সেডান গাড়িটা রাস্তা দিয়ে এগিয়ে চলছে জ্যাম ঠেলে। জানলার বাইরে ব্যস্ত মহানগর। নির্দিষ্ট দূরত্বে আলো, যে আলো তোমায় জানাবে কখন থামতে হবে, কতটুকুই বা চলতে হবে। থামতে জানতে হয়। কে যেন কবে বলেছিল, কতদিন আগে, মস্তিষ্কের ধূসর কোষের আলো আবছায়ার মাঝে ঘাই মেরে উঠেই ডুব দেয় স্মৃতি। আবছা ছোপ ধরা সাদা কালো সেলুলয়েড রেলের বিলম্বিত চলনের মতো। রাঘবের মায়ের প্রকৃতি ও ব্যক্তিত্ব দুই ছিল প্রবল। বেশি কথা বলতেন না, কেউ বললে সেটা পছন্দও করতেন না। সারা বাড়ি জুড়ে তার অকথিত দাপট সংসারে পা দিয়েই বুঝেছিল নীলিমা, এ বাড়িতে পুরুষেরা টাকা রোজগার করে, ঘরের ব্যাপারে মাথা গলানোর অনুমতি তাদের নেই। সেখানে রাঘবের মায়ের কথাই শেষ কথা। তা বলে শুধু যে সংসারটুকুর চৌহদ্দিতে আবদ্ধ ছিলেন তা নয়, রীতিমতো আধুনিকা ছিলেন, গ্র্যাজুয়েট, সভা সমিতি সমাজ সব নিয়েই চলতেন। শুধু চলতেন না, তিনি উচ্চ সমাজের মুকুটে শিরোমণি হয়ে বিরাজ করতেন। রীতিমতো আলোকপ্রাপ্তা নারী, নিয়ন আলোর মতো। অন্যকে আলোকিত করতে পছন্দ করেন, তবে সেই আলোর রং হোক বা মাত্রা সবই ঠিক করেন নিজের ইচ্ছে মতো। বিয়ের আগেই কথা হয়েছিল লেখাপড়াটা শেষ করবে নীলিমা। লেখাপড়া চলেছে তাই, পাড়া গেয়ে তো নন এরা। সুতরাং রান্নাবান্না, হেসেল বা সংসারের খুঁটিনাটি নিয়ে নীলিমাকে মাথা ঘামাতে হয়নি কোনোদিন। ওসবের জন্য লোক আছে। নতুন বউয়ের একমাত্র কাজ হলো এবাড়ির যোগ্য হয়ে ওঠা। ও কি অমন জড়ভরতের মতো শাড়ি ফাড়ি পরে কোথায় চললে? নীলিমা অধোবদন। জেঠি শাশুড়ির চায়ের নেমন্তন্ন করেছেন, নতুন বউ শাড়ি পরবে না তো কি পরবে? কিটি পার্টিতে তুমি ওই পরে যাবে? কিটি পার্টি? নীলিমা চুপ। ভুল হয়ে গেছে। অমন করে হাত দিয়ে খাচ্ছ কেন? অমন করে হা হা করে গলার শিরা ফুলিয়ে হাসছো কেন? এটিকেট শেখনি? অমন করে পা ছড়িয়ে বসেছ কেন? বিশ্রী লাগছে দেখতে। অত গয়না পরে সোনার দোকান সেজে পার্টিতে যাচ্ছ? ইংরেজি কথা বলায় সড়গড় হতে হবে, আপাদ মস্তক গ্রুমিং দরকার। নীলিমা যে লেজরটুকু বড়ই ব্যাকডেটেড, বাড়িতে সোসাইটিতে তাই শুধু নীলি। বর্ণটুকুর সঙ্গে সঙ্গে জন্মসূত্রে পাওয়া আসল মায়েরও যোগ ছিন্ন হতে বসেছে, কারণ ওরা আমাদের মতো নয়। নীলিকে শ্বশুরবাড়ির মতো হতে হবে, হবেই। তা নীলিমার আপত্তি ছিল না তাতে, বরং ছোট শিশু যেমন নতুন খেলনা পেলে মেতে ওঠে,
নীলিমাও তার নতুন যা কিছু আয়ত্ত করে চলেছিলেন পরম যত্নে। ছেড়ে আসা জীবনকে বারবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছিলেন তিনি। ঘষে মেজে নিজেকে পালিশ করতে করতে প্রাণপণ চেষ্টায় মুছে ফেলেছিলেন মাতৃগর্ভের সোদা গন্ধটুকুও। রাঘব খুশি, কারণ তার মা খুশি। মহার্ঘ সব উপহারে ভরে উঠছিল নীলিমার দেরাজ, আলমারি, ঘর ও মন। মনে হচ্ছিল ভাগ্যিস ভাগ্যিস বাবার কথায় রাজি হয়ে গিয়েছিলেন, ভাগ্যিস সুব্রতদাকে বিয়ের জেদ ধরে রাখেননি। নিজের সেই লটারিতে হঠাৎই জিতে যাওয়া জীবন নিয়ে গর্বে ভরে উঠেছিলেন নীলিমা। ঠিক তখনই টের পেয়েছিলেন মা হতে চলেছেন। মাতৃত্ব কথাটা মনে হতে দেহাতি বউটার মুখ মনের পর্দায় ভেসে উঠল নীলিমার। কি যেন নাম? কলাবতিয়া। কলাবতিয়া মা হতে চায় না? নারীর যা পরম প্রিয়, সে মাতৃত্বের আনন্দ থেকে নিজেকে স্বেচ্ছায় বঞ্চিত রাখতে চায় কেন? কলাবতিয়া, কি হয়েছে? খুলে বলো আমাকে। কিচ্ছু ভয় নেই, তুমি আমাকে যা যা বলবে সেসব কথা এই ঘরের বাইরে যাবে না, কেউ জানবে না। তুমি না চাইলে তোমার স্বামীও নয়। তাতে বউটা খুব বেশি আশ্বস্ত হলো বলে মনে হলো না নীলিমার। চুপ করে ফোপাচ্ছে। নীলিমা আর চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। 10 মিনিট পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই অবোধ নারী কি আদৌ জানে তার সময়ের মূল্য? বিরক্ত হচ্ছেন তিনি, ক্লান্তি বোধ হচ্ছে। এই নারীর সামাজিক অবস্থান ভেতরে ভেতরে নীলিমাকে বিব্রত করছে, ব্যস্ত করছে। মনে হচ্ছে এখন অন্য কোনো ক্লায়েন্ট যদি একে তার চেম্বার থেকে বেরোতে দেখে তাহলে কি তার বিরূপ ধারণা হতে পারে। কিন্তু কিছু করার নেই, এরা পুরো টাকা পেমেন্ট করেছে, সুতরাং নীলিমাকে সার্ভিস দিতেই হবে। আমার আমার বাচ্চি, একইভাবে ফোপাতে ফোপাতে বলল কলাবতিয়া। আমাকে আমাকে বলেছে আমার কোক শাপিত। মানে? ভুরু কোচকান নীলিমা। মতলব মতলব আমার আমার কোখে ভগবান কোনো কোনো বাচ্চাকে বেচবেন না। তোমার বাচ্চি? তোমার তো সন্তান নেই, তাই না কলাবতিয়া? है ना, है ना, वो आई थी तो रह नहीं पाई, চলে চলে গেল আমার বাচ্চি। ও আমাকে রোজ বলে, মাই কই বাচ্চি আসবে না তোর কোখে, কোনো দিন না, আয়েগা তো মর জায়গা। নীলিমা রাইটিং প্যাডে লিখলেন হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়া। মুখে জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে তোমাকে এসব বলে? তুমি কি দেখতে পাও ওকে? উপরে নিচে মাথা নাড়ল কলাবতিয়া। হাজি, ও তো আমার সঙ্গেই থাকে, এখনো এখনো আছে, এই তো বসে আছে। কলাবতিয়ার পাশের খালি চেয়ারটার দিকে তাকালেন নীলিমা। একটু আগেও এখানে ওর স্বামী বসেছিল। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল, কেন কে জানে। অথচ এরকম পরিস্থিতি তো তার কাছে নতুন নয়। একটু সময় নিয়ে মুখের হাসিটা ফিরিয়ে আনলেন নীলিমা। জিজ্ঞাসা করলেন, তাই? তাও কি করছে এখন? কলাবতিয়া একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো নীলিমার দিকে, তারপর বলল, আপনাকে দেখছে, আমার বাচ্চি বলছে আপনি কিচ্ছু করতে পারবেন না, আমার কোখ ভরবে না, ও কিছুতেই ভরতে দেবে না। কথাটা নীলিমার অহমিকাকে আঘাত করল। একটু ব্যঙ্গের স্বরে বললেন তিনি, এই কথা বলছে তোমার বাচ্চি, আমি কিছুই করতে পারবো না? আচ্ছা কলাবতিয়া, একটা কথা বলো তো, তোমার বাচ্চা তো গর্ভেই মারা গেছিল, তুমি কিভাবে জানলে গর্ভে ছেলে ছিল না মেয়ে ছিল? হঠাৎই খিক খিক করে হেসে উঠল কলাবতিয়া। হাসতে হাসতেই বলল, আপনি তো বহুত মুড়া করাত হলেন, জানেন নাকি
পেট 3 মহিনা হলেই ডাক্তার সাহেব বলে দেয় মুন্না না মুন্নি আসছে। আমাদের গাঁও মেয়ে এইরকমই হয়। আমি তো জানতাম, সবাই জানতো, কিন্তু এখন তো ফিটাসের জেন্ডার প্রেডিকশন ইল্লিগাল। আশ্চর্য তো। মতলব সবাই জেনে গেল আমার কোখ মেয়ে মুন্নি এসেছে। তাই তাই তো তাই তো তাই তো কি? কলাবতী আর চোখ দুটো জ্বলছে। বলল, তাই তো তাই তো মুন্নিকে ওরা জিন্দা আমার গোদমে আসতে দিল না। কেটে কেটে টুকরো করে বাহার লে আয়া ডাক্তার নে। বিস্ফারিত চোখে কলাবতিয়া মুখের দিকে তাকিয়ে আছেন নীলিমা। ইতনা ইতনা ইতনা। ডান হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্টা দিয়ে আকার দেখালো নীলিমা। इतना इतना छोटा छोटा मांस का टुकड़ा। खून खून। बहुत दर्द लगा मैडम जी। এখনো দর্দ করে, খুব দর্দ করে। বলতে বলতে যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে কলাবতিয়া। তলপেট চেপে ধরেছে 2 হাত দিয়ে। নীলিমা চেয়ার ঠেলে কলাবতিয়ার পাশে গিয়ে ওর পিঠে হাত রাখলেন। তিনি জানেন এটা সাইকোজেনিক পেইন। কল্পনা আর বাস্তবের মধ্যে সীমারেখা মুছে যায় এরকম ক্ষেত্রে। মনের অসুখ শরীরে প্রকট হয়ে দেখা দেয়। কলাবতিয়া, জল খাবে? উত্তর আসে না। কয়েক মিনিট কাটে। ধীরে ধীরে মাথা তোলে কলাবতিয়া। সোজা তাকায় নীলিমার চোখের দিকে। কি তীব্র, ধারালো সেই দৃষ্টি। বিকাশ, একবার কাকুরগাছি যাব, ক্লান্ত গলায় বলল নীলিমা। বিকাশ প্রশ্ন করে না, তার অধিকার শুধু নির্দেশ পালনে। আজ থেকে 35 বছর আগে বিকাশের বাবা মুকুন্দ রাঘবের বাবার গাড়ি চালাতেন। তখনও কোনো দিন প্রশ্ন করেননি তিনি। বাচ্চা এখনই? ছিছি, লোকে কি বলবে? ঘৃণায় নাক কুঁচকেছিলেন নীলিমার শাশুড়ি। নীলিমার গর্ভে তাদের বংশের সন্তান এসেছে, প্রথম সন্তান। এতে কে কি ভাববে সেদিন বুঝে উঠতে পারেননি নীলিমা। ও নীলি, মাই পুয়ার গার্ল, বিয়ের 5 মাসের মধ্যে প্রেগনেন্সি, দ্যাটস অ্যাবসার্ড। বাবু সবে ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে, এখন কবছর মন দিয়ে কাজ করবে, সব বুঝে নেবে। এখন ওর প্রফেশনালি গ্রো করার সময়। তুমি ওর পাশে থাকবে, ওকে সাপোর্ট করবে। সেখানে এখন বাচ্চা কাচ্চা নিয়ে ল্যাজে গোবরে করার সময় নাকি? আর তোমারই বা কি বয়স? বাচ্চা নেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। নীলিমা অবাক হয়েছিল, রাঘবের মুখের দিকে তাকিয়েছিল। রাঘব নীলিমার কাঁধে হাত রেখে বলেছিল, মা ইজ অ্যাবসলিউটলি রাইট নীলিমা, আমরা বাচ্চা পরেও নিতে পারবো। কিন্তু কথাটা শেষ করতে পারেনি নীলিমা। তলপেটে হাত রেখেছিল। এখানে একটা প্রাণ আছে, তার সন্তান, তার রক্ত। এর ঠিক 5 দিন পরে এক রাতে একটা মেটারনিটি হোমে নিয়ে যাওয়া হয়েছিল নীলিমাকে। এদো গলির ভেতরে দোতলা বাড়ি। তারা বিত্তশালী। আধুনিক শ্বশুরবাড়ি উপযুক্ত জায়গা সেটা নয়। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আলো বাতাসহীন। পাশের নালা দিয়ে বইছে ময়লা, বিষ্ঠা, তীব্রগন্ধি তরল, রক্ত মজ্জা। হড়হড় করে বমি করেছিলেন নীলিমা। সঙ্গে সেদিন শুধু ছিল বিকাশের বাবা মুকুন্দ। জাবদা খাতায় নীলিমার নাম লেখা হয়নি। স্বামী স্ত্রী হিসেবে লেখা হয়েছিল মুকুন্দ ও তার স্ত্রীর নাম। নীলিমার গর্ভে সন্তান আসার সত্যটুকু পর্যন্ত নিঃশেষে মুছে ফেলা হয়েছিল সেই রাতে। পরবর্তী মাসখানেক তীব্র অবসাদে ভুগেছিলেন নীলিমা। তারপর উঠে বসেছিলেন একদিন। দরজা খুলে অন্ধকার ঘর ছেড়ে আলোতে পা রেখেছিলেন। পরের কয়েক বছর শুধু আলোই আলো। রাঘব ব্যবসায় প্রচুর উন্নতি করছে। বন্যার জলের মতো টাকা আসছে।
দেশে বিদেশে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নীলিমা। সভা সমিতি, পার্টিতে যাচ্ছেন শাশুড়ির ছায়া থেকে বেরিয়ে। তখন সেই নীলিমিত্রের মধ্যে চেষ্টা করলেও খুঁজে পাওয়া সম্ভব ছিল না নীলিমা বসু নামের বোকা মেয়েটাকে। সেরকম সময়ই একটা পার্টিতে নীলিমার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল সুব্রতদার। নীলিমা না? বিস্মিত মুখে জিজ্ঞাসা করেছিল সুব্রত। আরে সুব্রতদা! ভুরুটা আশ্চর্য সুন্দর করে একদিকে বাঁকিয়ে বলে উঠেছিল নীলিমা। নীলিমা বসু এসব পারত না, নীলি মিত্র পারে। বেশ খানিকক্ষণ কথা হয়েছিল দুজনের মধ্যে সেদিন, যদি সেটা বেশিরভাগটাই একতরফা ছিল। কলকল করে কথা বলে চলেছিলেন নীলিমা, তার সৌভাগ্যের কথা, সুখের কাহিনী। চুপ করে শুনছিল সুব্রত। মুখে ভাসছিল বিষাদের কালো মেঘ। পার্টি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বলে উঠেছিল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে নীলিমা। থমকে দাঁড়িয়েছিলেন নীলিমা। তাকে তখন দেখাচ্ছিল হাল ভাঙা নৌকার মতো অসহায়। পার্টির মোহময় আলো, দামি প্রসাধনের আড়াল থেকে নীলিমার ক্লান্তি খনন করে তুলে এনেছিল সুব্রতদা। নীলিমার সামনে থেকে যেন একটা ঝকমকে রঙিন পর্দা ছিঁড়ে ফেলেছিল এক টানে। ভয় পেয়েছিলেন নীলিমা, অস্থির হয়ে উঠেছিলেন। অনেক কথা বলতে চেয়ে কণ্ঠরোধ হয়েছিল তার। সুব্রত বলে উঠেছিল, বড় বেশি ছুটছ তুমি নীলিমা, একটু থামো। কোথাও একটা থামতে জানতে হয়। এরও 4 বছর পরে প্রথমে পুত্র, পরে এক কন্যা সন্তানের মা হয়েছেন নীলিমা। জীবন তাকে সব দিয়েছে অঞ্জলি ভরে। থেমে যাননি তিনি। লেখাপড়াটাকে কাজে লাগাতে চেয়েছিলেন। চাকরির সুযোগও এসেছিল। শাশুড়ি চাননি, বলেছিলেন পড়তে হলে প্রাইভেট প্র্যাকটিস করো, চেম্বারের ব্যবস্থা হয়ে যাবে। তা হয়েছিল ব্যবস্থা। ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত চেম্বার। বিজ্ঞাপন ও যোগাযোগের কারণে ক্লায়েন্ট পেতে অসুবিধা হয়নি। হোঁচট খেতে হয়নি একটি বারের জন্যেও। পেছন ফিরে আর তাকাননি নীলিমা মিত্র। এসে গেছি ম্যাডাম, সামনে ড্রাইভিং সিট থেকে বলে উঠল বিকাশ। মাথার মধ্যে হাতড়ায় নীলিমা। গলিটা ঠিক কোথায় ছিল? 35 বছর কম সময় নয়। জায়গাটা বদলে গেছে পুরোপুরি। এদো গন্ধ ঝেড়ে ফেলে পুরো দস্তুর শহরে আবরণে সাজিয়ে নিয়েছে নিজেকে। সেই অন্ধকার গলিটা এখন কোথায় খুঁজবে নীলিমা? তুমি গাড়ি দাঁড় করাও, আমি আসছি। বিকাশ হুকুম তামিল করে। শুধু তার ভুরুর মাঝে দুশ্চিন্তার ভাঁজ গভীরতর হয়। গাড়ির দরজা খুলে রাস্তায় পা রাখেন নীলিমা। ব্যস্ত রাজপথের প্রাণের উষ্ণতা তাকে ছুঁয়ে বাষ্প হয়ে জমে, গাড়ির জানলার কাচের মতো। ভেতরের বরফটা কবে থেকে যেন জমে জমে হিমশৈল হয়ে উঠেছে। সুব্রতদা একদিন থামতে বলেছিল তাকে। নীলিমা বলতে পারেননি চলাই তার নিয়তি। থামতে হলে গলে যাবেন তিনি, বাষ্প হয়ে ফুরিয়ে যাবেন। তার চেয়ে এই ভালো। নীলি মিত্র, কেয়ার অফ রাঘব মিত্র, হাসি, আলো, উৎসব। কিন্তু আজকের দিনটা আলাদা, অন্যরকম। নীলিমা এগিয়ে চলেছেন। চারদিকে ঘর ফেরতা মানুষের ঢল। তার দিকে তাকাচ্ছে না কেউ। নীলিমা মিত্র রাস্তা দিয়ে হেঁটে চলেছেন একা। রাস্তার দুপাশে ঝলমলে আলো, বিশাল বিশাল সব হোর্ডিং, সৌভাগ্যের বিজ্ঞাপন। কে কত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই সৌভাগ্যকে কিনে নিতে পারে তারই পরীক্ষা চলছে। এত আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে নীলিমার। তিনি জানেন এরই মাঝে কোথাও লুকিয়ে আছে একটা অদৃশ্য গলি, যার পাশে নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে পুঁতি গন্ধময় দেহাংশ, বর্জ্য, কষ্ট, অতীত। যা কিছু ত্যায্য, যা কিছু টুকরো টুকরো করে কেটে ফেলে দিতে হয় ভালো থাকার জন্য।
নীলিমার পাশে পাশে হাঁটছে কলাবতিয়া। খিলখিল করে হাসছে সেও। বলছে, হাফসে হবে না ম্যাডাম জি, আমার মুন্নি বলেছে। বিরক্ত হয়ে ওঠে নীলিমা। সুব্রতদাকে বলতে হবে এই কলাবতিয়াকে তার কাছে না পাঠাতে। হাঁটতে হাঁটতেই সুব্রতর ফোন নাম্বার খোঁজে সে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে। নেই, কোথাও নেই। কিন্তু থাকার তো কথা ছিল। আস্ত একটা নাম্বার একটা মানুষ কিভাবে মুছে যেতে পারে? কলাবতিয়া হেসেই চলেছে। ভুল বলেছে, ভুল বলেছে তোমার মুন্নি, হিস হিস করে বলেন নীলিমা। কলাবতিয়ার দু চোখে আধার ঘনায়। নরম গলায় বলে ওঠে, আমার মুন্নি কখনো ভুল বলে না ম্যাডাম জি। আপ তো খুদ হি খুদ কো হারিয়ে ফেলেছেন। যে হারিয়ে যায় সে কখনো ফেরে না। নীলিমা মিত্র দুই হাত দিয়ে কান চেপে ধরেন। শুনবেন না, শুনবেন না তিনি কলাবতিয়ার কথা, ওর মুন্নির কথা। এই মুহূর্তে তিনি পাগলের মতো খুঁজছেন সেই গলিটা, খুঁজেই চলেছেন। দূর থেকে গাড়িতে বসে তাকে লক্ষ্য করে এগোচ্ছে বিকাশ। এবার সে মোবাইলে তার মালিক রাঘব মিত্রের নাম্বার ডায়াল করলো। কি ব্যাপার, নীলিমা কোথায়? স্বভাবসুলভ চাপা ও ততোধিক বিরক্ত গলায় জিজ্ঞাসা করলেন রাঘব। কাকুরগাছিতে স্যার, দ্বিধা জড়িত স্বরে উত্তর দিল বিকাশ। আবার? বিকাশ চুপ করে থাকে। বাড়ি নিয়ে এসো, আসতে না চাইলে ধরে নিয়ে এসো। দুদিন অন্তর অন্তর এই এক ঝামেলা। তুমি বা কি বলে নিয়ে গেলে? রাগী গনগনে স্বরে বলে ওঠেন রাঘব মিত্র। বিকাশ দীর্ঘশ্বাস চাপল। ছোটবেলা থেকে এ বাড়িতে আসছে সে। আগে তার বাবা এখানে গাড়ি চালাতো। এ বাড়ির কোনো ইতিহাসই তার অজানা নয়। তাই বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঠিক বাড়ি নিয়ে আসব। বিকাশ জানে একটু পরে নিজেই ফিরে আসবেন নীলিমা মিত্র। পেছনের সিটে বসে শিশুর মতো কাঁদবেন পুরো রাস্তাটা। প্রতিবারের মতো গলিটা খুঁজে পাওয়া হবে না তার এবারেও। নমস্কার, শ্বেতার সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন সমুজা দাশের রচিত গলি। এটি সুখী গৃহকোণ পত্রিকা থেকে সংকলিত।